নমস্কার। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তী। আমরা সবাই জানি আমাদের বাপুজি মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন। আর এই জয়ন্তীকে কেন্দ্র করে ডিডি ত্রিপুরার বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো গান্ধীজি সম্পর্কে, ওনার মতাদর্শ, ওনার দর্শন, স্বাধীনতা সংগ্রামে ওনার ভূমিকা ইত্যাদি নানান বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমবিবি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক পরেশ দেবনাথ মহাশয়। নমস্কার। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকের পৃথিবী বলতে পারি খুবই অশান্ত। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কি বলতে পারি? গান্ধীজি কি আজও প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক নয়? গান্ধী জয়ন্তীর এই পূর্ণ লগ্নে দূরদর্শন কেন্দ্র আগরতলার সমগ্র দর্শক শ্রোতাদের প্রতি আমার প্রীতি ও শুভেচ্ছা রইল। গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় থেকে প্রাসঙ্গিক ছিল, আজকের দিনেও আছে, ভবিষ্যতেও থাকবে। গান্ধীজির নীতি, আদর্শ, কর্মপন্থা চিরদিন প্রজন্মের পর প্রজন্মকে নতুন পথ দেখাবে। গান্ধীজি কতটা প্রাসঙ্গিক আমি দুইটা উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করছি। একটা হচ্ছে 2007 খ্রিস্টাব্দে রাষ্ট্রসংঘে এই 2রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আরেকটা হচ্ছে 2022 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে গান্ধীজির মর্মর মূর্তি প্রতিষ্ঠা করে সারা বিশ্বকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। তো গান্ধীজির কর্মপন্থা, তার আদর্শ এবং নীতিকে বাস্তবায়িত করার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ভারতবর্ষে নয়, রাষ্ট্রসংঘ থেকে যে উদ্যোগগুলি নেওয়া হচ্ছে সেটাই সবচেয়ে বড় প্রমাণ গান্ধীজি আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। তারপর তার বিভিন্ন কর্মকাণ্ডের আলোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে এই প্রাসঙ্গিকতা আরও স্পষ্ট হয়ে উঠবে। আমরা নিশ্চয়ই নেক্সট কথাগুলির মধ্য দিয়ে বুঝতে পারব। এই যে আমরা গান্ধীজিকে নিয়ে আলোচনা শুরু করলাম, প্রথমে আমরা খানিকটা জানি না ওনার জীবনী সম্পর্কে। হ্যাঁ, গান্ধীজি 1869 খ্রিস্টাব্দে গুজরাটের পোরবন্দরে উনি জন্মগ্রহণ করেন। ওনার পিতা সেখানকার দেওয়ান, আমাদের মুখ্যমন্ত্রীর মতো, প্রধানমন্ত্রীর মতো ভূমিকা সেই সময় ওইখানকার রাজপাটের তিনি ছিলেন। তো কিছুদিন পর তিনি এখান থেকে রাজকোটে চলে যান, গান্ধীজির পিতা। গান্ধীজিও সেই সঙ্গে রাজকোটে চলে যান। সেখানেই বাল্যকালে ওনার শিক্ষা দীক্ষা হয়। এদিকে 13 বছর বয়সে কস্তুরবা গান্ধীর সঙ্গে ওনার বিয়ে হয়ে যায়। 18 বছর পর্যন্ত তিনি এখানকার স্কুল এবং কলেজে, মাধ্যমিক ইত্যাদি যে সেই সময়ের শিক্ষা ব্যবস্থা অনুসারে সমস্ত শিক্ষাগুলি তিনি গ্রহণ করেন। 18 বছর বয়স হওয়ার পর আইন পড়ার জন্য তিনি লন্ডনে চলে যান। সেখানে 3 বছর তিনি ব্যারিস্টারি, সেই সময় এখন আমরা যেটাকে LLB বলি, আসলে সেই সময় এটাকে বলা হতো ব্যারিস্টারি ডিগ্রি। তিনি ব্যারিস্টারি পাশ করে আবার দেশে ফিরে আসেন 22 বছর বয়সে। দেশে এসে 2 বছর এখানে মুম্বাইতে তিনি আইন ব্যবসা করেন, কিন্তু এখানে কাজের খুব একটা তিনি ভালো সম্ভাবনা দেখতে পাননি। ঠিক ওই রকম একটা সময়ে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি গান্ধীজিকে একটা প্রস্তাব দিয়েছিল দক্ষিণ আফ্রিকায় ওই কোম্পানির হয়ে আইনি কাজগুলি করার জন্য, এবং তিনি সেটা অ্যাকসেপ্ট করেন এবং দক্ষিণ আফ্রিকায় চলে যান। দীর্ঘ প্রায় 21-22 বছর তিনি দক্ষিণ আফ্রিকায় কাটান। সেখানেই তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। সেখান থেকে তিনি তারপর 1915 খ্রিস্টাব্দে ভারতবর্ষে ফিরে আসেন, যখন ভারতীয় রাজনীতিতে কেউ গান্ধীজিকে চিনত না। আর এই মানে 1915 সালের কথা যে আপনি বললেন, সেটাই কি টার্নিং পয়েন্ট? হ্যাঁ, ভারতীয় রাজনীতিতে সেটা ছিল একটা বড় টার্নিং পয়েন্ট। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল। যদিও 15 সালে গান্ধীজিকে কেউ চিনত না, কিন্তু সেই সময় তিনি জাতীয় কংগ্রেসের গোপাল কৃষ্ণ গোখলে, যাকে গান্ধীজি গুরু হিসেবে মেনে নিয়েছেন, রাজনৈতিক গুরু গোপাল কৃষ্ণ গোখলে, বিভিন্ন জায়গায় গান্ধীজিকে পরিচিত করিয়ে দিতে লাগলেন। কিন্তু তারপর কিছুদিনের মধ্যেই গান্ধীজি 3টা ছোট ছোট আন্দোলন, একটা চম্পারণ সত্যাগ্রহ, একটা গুজরাটের কৈরা জেলায় খেদা সত্যাগ্রহ, আর একটা আহমেদাবাদের শ্রমিক আন্দোলন, 3টা আন্দোলনের মধ্য দিয়ে গান্ধীজি যে সফলতা পেয়েছিলেন সেটা তাকে সর্বভারতীয় নেতৃত্বের আসনে বসিয়েছিল। এবং তারপর তো
তিনি বড় বড় অনেকগুলি আন্দোলন করেন এবং এইভাবেই ভারতীয় রাজনীতিতে তিনি অভিসংবাদী নেতা হিসাবে আবির্ভূত হন। আচ্ছা, তো ওনার সময়তে আরো সমসাময়িক আরো অনেক নেতা ছিলেন, তাদের থেকে উনি কেমন ছিলেন? মানে পার্থক্য ছিল নাকি মানে মিলেই ছিল তাদের কর্মকাণ্ডে বা তাদের চিন্তা ভাবনায়? নিঃসন্দেহে গান্ধীজির সঙ্গে সবার একটা পার্থক্য ছিল, যে কারণেই গান্ধীজি নামটা অন্য যে কোনো নেতৃত্বের চেয়ে অধিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আমার ব্যক্তিগত অভিমত বলছি, অনেক নেতাই শ্রদ্ধার আসনে আমাদের আছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, সবাই শ্রদ্ধার আসনে আছেন। তাও গান্ধীজির নীতি এবং আদর্শ অন্যদের থেকে কিছুটা ভিন্ন ছিল। এই প্রসঙ্গে গান্ধীজির যে অহিংসা নীতি বা গান্ধীজির যে অন্যান্য মতাদর্শগুলি, এটা অন্যান্য সেই সময়ের যে রাজনৈতিক চিন্তাধারা তার থেকে ভিন্ন ছিল। 1885 খ্রিস্টাব্দ থেকেই ভারতবর্ষে একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, যেটাকে ভারতীয় জাতীয় কংগ্রেস বলা হয়, সেটা জন্ম হয়েছিল। কিন্তু দীর্ঘ প্রায় 20 বছর সেটা ছিল শুধুমাত্র আবেদন নিবেদনের রাজনীতির মধ্যে সীমাবদ্ধ, শুধু পেপার ওয়ার্কস বলা যায়। সেই সময় তাদের নীতি ছিল প্রেয়ার, প্লিজ, পিটিশন, মানে নরমপন্থী। হ্যাঁ, নরমপন্থী এইরকম অনেকটা। কিন্তু 1905 সালের পর কংগ্রেসেরই অভ্যন্তরে একটা শ্রেণীর নেতৃত্ব এই নরমপন্থী নীতির প্রতি কিছুটা অনীহা জানান এবং তারা বললেন যে না, এভাবে হবে না, আরও কিছুটা জঙ্গি আন্দোলন প্রয়োজন। এই নিয়ে কংগ্রেসের মধ্যে একটা বিভাজনও হয় 1907 খ্রিস্টাব্দে। যারা বেরিয়ে এলেন, একটু জঙ্গি আন্দোলনে বিশ্বাস করেন, তারা চরমপন্থী নামে পরিচিত হলেন। বেশ কিছুদিন নরমপন্থী চরমপন্থীদের মধ্যে পৃথক দৃষ্টিভঙ্গিতে দেশে আন্দোলন চলতে থাকে। কিন্তু সেটাও একটা নির্দিষ্ট উচ্চশিক্ষিত তথাকথিত সেই সময়ের ভদ্রশ্রেণী, যাদেরকে আমরা বলি শিক্ষিত ভদ্রশ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল। গান্ধীজির সঙ্গে যেটা মূল পার্থক্য, সেটা হচ্ছে গান্ধীজি প্রথম আন্দোলনকে চম্পারণ বলুন, খেদা বলুন, আমেদাবাদ বলুন, কৃষক এবং শ্রমিকদের পর্যায়ে নামিয়ে এনেছিলেন এবং দেশের সাধারণ মানুষেরও যে প্রয়োজন জাতীয় আন্দোলনে, সেটা তিনি প্রথম দিক নির্দেশ করেছেন। এর আগে পর্যন্ত ভারতীয় রাজনীতি ছিল তথাকথিত উচ্চশিক্ষিত ভদ্র শ্রেণীর আন্দোলন, কিন্তু গান্ধীজি একেবারেই সাধারণ মানুষকে এর অন্তর্ভুক্ত করেছিলেন। তো অন্যান্য নেতাদের সঙ্গে গান্ধীজির এই জায়গাটাতে একটা বড় পার্থক্য ছিল, তিনি সবাইকে আন্দোলনের সঙ্গে করে তারপরে সেটা। আচ্ছা, গান্ধীজি ইন্সপিরেশন কোথা থেকে পেলেন? এই যে, কারণ আমরা জানি যে ওনার যে সত্যাগ্রহ একটু আলাদা। হ্যাঁ, উনি হয়তো বা টলস্টয়ের সত্যাগ্রহ দেখেছেন বা পড়েছেন, কিন্তু ওনার যে সত্যাগ্রহ আছে সেটা কিন্তু সম্পূর্ণ ওনার নিজস্ব ইনোভেশন। তিনি টলস্টয় এবং রাস্কিন দুইজনের লেখা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন, কিন্তু সেটাকে তিনি তার নিজের মতন করে ভারতীয় দৃষ্টিভঙ্গিতে এটাকে তুলে ধরার চেষ্টা করেছিলেন। গান্ধীজির সত্যাগ্রহের দুইটা দিক, একটা হচ্ছে যে সত্যের প্রতি বিশ্বাস, সত্যের প্রতি অনুরাগ এবং বিশ্বাস। আরেকটা দিক হচ্ছে অহিংস উপায়ে সত্যের পথ অবলম্বন করা। এই দুইটাকে হাতিয়ার করে তিনি বললেন যে শান্ত এবং নিরস্ত্রভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করা, শান্ত এবং নিরস্ত্রভাবে শত্রুর বিরুদ্ধে যে লড়াই, সেটাই হচ্ছে গান্ধীজির দৃষ্টিতে সত্যাগ্রহ, এবং সেটা অবশ্যই অহিংস উপায়ে সত্যের পথে। তিনি বলেছিলেন যে সত্যাগ্রহ হচ্ছে একটি নৈতিক শক্তি, যে শক্তি দিয়ে সহজেই শত্রুকে পরাজিত করা যায়। আসলে কি, ওই সময়টাতে ব্রিটিশ সাম্রাজ্য ছিল অস্ত্রশস্ত্রে বলীয়ান। সশস্ত্র ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে ভারতীয়রা ছিল নিরস্ত্র। তো একটা সশস্ত্র শক্তির সঙ্গে একটা নিরস্ত্র শক্তি যদি সশস্ত্র আন্দোলন করে, তাহলে শক্তি যে অসাম্য, সেটা সম্ভব নয় জয়লাভ করা। গান্ধীজি সেটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তাই তিনি তার আন্দোলনে, বিশেষ করে সত্যাগ্রহ আন্দোলনে, নিরস্ত্র আন্দোলনের উপর জোর দিয়েছিলেন এবং এই আন্দোলনটাকে মোটেই দুর্বল ভাবার কোনো কারণ নেই। সবলের সেটা আন্দোলন, নিরস্ত্র আন্দোলন হলেও এই সত্যাগ্রহ, গান্ধীজি যেটা বলেছিলেন যে সত্যাগ্রহ একটা নৈতিক শক্তি, যেটা দিয়ে শত্রুকে সহজে পরাজিত করা যায়, সেটা কিন্তু সঠিক ছিল সেই সময়ের জন্য। বিশেষ করে নিরস্ত্র ভারতবাসীর কাছে সেটাই ছিল সবচেয়ে বড় অস্ত্র, মানে শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্যের মোকাবেলা করার জন্য। আচ্ছা, এই যে আপনি মোকাবেলার কথা বললেন, আমরা শুনলাম চম্পারণ সত্যাগ্রহের কথা উনি শুরু করেছিলেন, তারপর ঘটনার প্রবাহগুলো কি কি, যে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে
গান্ধীজি নিজেকে এবং তার সঙ্গে সবাইকে নিয়ে এগিয়ে গেলেন? হ্যাঁ, গান্ধীজি জাতীয় রাজনীতিকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। প্রথমত চম্পারণে আমরা যেটা দেখি, চম্পারণ আন্দোলনের সময় কিভাবে গান্ধীজি ধীরে ধীরে ভারতবাসীর কাছে পরিচিত হয়ে উঠলেন। চম্পারণ আন্দোলনে গান্ধীজি ঘোষণা করলেন যে চম্পারণের কৃষকদের হয়ে তিনি আন্দোলন করবেন। ব্রিটিশ সরকার ঘোষণা করে দিল না, গান্ধীজিকে চম্পারণ যেতে দেওয়া হবে না। বিষয়টা কি, আসলে সেই সময় ভারতবর্ষের কেউ গান্ধীজিকে হয়তো চিনে না, কিন্তু ব্রিটিশরা গান্ধীজিকে চিনেন দক্ষিণ আফ্রিকায়। তিনি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, সেখানে ভারতীয় শ্রমিকদের হয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় আন্দোলন করেছিলেন এবং শ্রমিকদের জন্য সেখানকার শ্বেতাঙ্গ সরকার অনেক সুযোগ সুবিধা দিতে বাধ্য হয়েছিলেন, এবং সেটাও সেই সত্যাগ্রহ নিরস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে। তাই ব্রিটিশরা তো চিনেন গান্ধীজিকে, তাই ঘোষণা করে দেওয়া হলো যে গান্ধীজিকে চম্পারণ যেতে দেওয়া হবে না। গান্ধীজি এর প্রত্যুত্তরে জানান যে আমি চম্পারণ যাবই, ব্রিটিশ সরকারের যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে আটকাক। এই যে বক্তব্যটা, এত সাহসী সুদৃঢ় বক্তব্য সমগ্র ভারতবাসীর কাছে দ্রুত পৌঁছে যায় যে যে যুগে ব্রিটিশের ভয়ে ভারতীয়রা কিচ্ছু বলতো না, কাঁপতো, সেই যুগে ব্রিটিশকে চ্যালেঞ্জ করছে আমি যাবই, ব্রিটিশ সরকার যদি পারে তো আমাকে আটকাক। রাতারাতি ভারতবর্ষে তিনি পপুলার হয়ে গেলেন যে এত সাহসী ভারতবাসী কে তিনি, সবাই জানার চেষ্টা করতে লাগলেন। আজকের দিনের মতো মিডিয়া তো ছিল না, তা সত্ত্বেও লোকমুখে এক জায়গা থেকে আর দ্রুত ছড়িয়ে পড়লো, এবং গান্ধীজি সেখানে গেলেন, চম্পারণের কৃষকদের হয়ে খাজনা বন্ধ আন্দোলন করলেন। সেখানকার নীল মালিকরা যেভাবে নীল চাষিদের উপর চম্পারণের কৃষকদের উপর অত্যাচার করত, সেটার বিরোধিতা করলেন। শেষ পর্যন্ত সরকার একটা মীমাংসায় আসতে বাধ্য হলো এবং বেশ কিছু সুযোগ সুবিধা চম্পারণবাসীদেরকে দেওয়া হলো। গান্ধীজির এই সাফল্য গান্ধীজিকে 1917 খ্রিস্টাব্দে নিয়ে গেল 17 থেকে 18তে খেদা জেলায়। ঠিক একইভাবে আহমেদাবাদে প্রত্যেকটা আন্দোলনে তিনি সফল হয়েছিলেন এবং কৃষক ও শ্রমিকদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা তিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে আদায় করতে সক্ষম হয়েছিলেন। ঠিক এই মুহূর্তে একটা বড় ঘটনা ঘটে, সেটা হচ্ছে রাওলাট আইন। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে কিছু সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের অনেকগুলি ধারা ছিল, তো অনেক জায়গায় ব্রিটিশ অফিসারদের গুপ্ত হত্যা ইত্যাদিও ছিল। তো ব্রিটিশ বিরোধী এই সমস্ত রকমের আন্দোলন বন্ধ করার জন্য ব্রিটিশ সরকার কি করলো, তখন একটা আইন জারি করলো, বিচারপতি রাওলাটকে দিয়ে কতগুলি একটা নতুন আইন আনলেন, যেটা সেই সময় রাওলাট আইন নামে পরিচিত ছিল। 1919 খ্রিস্টাব্দে খুব মারাত্মক আইন ছিল এটা। এটা হচ্ছে যে শুধুমাত্র সন্দেহবশত যে কোনো ব্যক্তিকে পুলিশ আটক করতে পারবে এবং বিনা বিচারে অন্তত 2 বছর আটক রাখতে পারবে, এবং তার বিচারে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না, বদ্ধ ঘরে আবদ্ধ কামরায় তাকে শাস্তি দেওয়া যাবে। গান্ধীজি এই আইন পড়ে খুবই মর্মাহত হন এবং তিনি দেখলেন সে তো বিশাল ভারতীয়দের জন্য এটা বড় আকারের বিপদ। তাই তিনি কি করলেন, এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রথম সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিলেন দেশব্যাপী, যে এরকম আইন আসছে যে আইন ভারতীয়দের জন্য একেবারে কালো আইন, ভারতবর্ষের ভবিষ্যৎ ভারতীয়দের জন্য ভবিষ্যৎ একেবারে অন্ধকার হয়ে যাবে। তাই তিনি সত্যাগ্রহ আন্দোলনের একটা বড় ডাক দিলেন এবং সর্বত্র লোকের তিনি সমর্থন পেতে লাগলেন। এবং কোন লোকের সমর্থন পেতে লাগলেন, যে রাজনীতি একসময় শুধুমাত্র শিক্ষিতদের মধ্যে ছিল সেটা না, সাধারণ মানুষের। এবং আন্দোলনের পদ্ধতিটা কী ছিল, অহিংস উপায়ে এবং সভা সমিতি মিছিল, শহরগুলিতে বড় বড় মিছিল বা ইত্যাদি বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জেও শত শত লোক একত্রে জড়ো হচ্ছেন এবং এর বিরোধিতা করছেন। তো গান্ধীজি সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই যে রাওলাট আইন, সে আইন যদি আমরা প্রতিরোধ করতে না পারি তাহলে ভবিষ্যতে আমাদের সবারই খুবই অসুবিধার মধ্যে আমরা পড়ব। এবং এইভাবে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন একটা সর্বভারতীয় আন্দোলনে পরিণত হয়। তারপর ঘটনাগুলি কি কি? নেক্সট, রাওলাট সত্যাগ্রহ চলাকালেই একটা বড় ঘটনা ঘটে গেল 1919 খ্রিস্টাব্দেই। সেই রাওলাট সত্যাগ্রহ আন্দোলন করতে গিয়েই পাঞ্জাবে আপনার 2 জন নেতা, একজন সৈফুদ্দিন কিসলু এবং সত্যপাল, 2 জন নেতাকে ব্রিটিশ অ্যারেস্ট করে। এবার এদের গ্রেপ্তারের প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। ঠিক তার আগের দিন জেনারেল ডায়ার, সেই সময় পাঞ্জাবের পুলিশ কমিশনার, তিনি একটা
আইন জারি করলেন, মানে যে কোনো রকমের সভা সমিতি করা যাবে না, একত্রিত হওয়া যাবে না। আমাদের এখন যেরকম আইন আছে, অনেক সময় 144 ধারা জারি করলে যেরকম, মানে সেটা 19 সালের যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড তারপরে সংঘটিত হলো, এরপরে আন্দোলনটা কি? 1919 খ্রিস্টাব্দে এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে গেল, সমগ্র দেশ তোলপাড় হয়ে গেল। গান্ধীজি খুবই ব্রিটিশের প্রতি ক্ষুব্ধ হলেন। একসময় ব্রিটিশ সরকারের খুব অনুগত ছিলেন, কিন্তু তিনি এবার ব্রিটিশ সরকারকে শয়তান সরকার বলে সরাসরি ঘোষণা করতে লাগলেন, এবং তিনি ধীরে ধীরে 1919-এর শেষ দিক থেকে 1920 খ্রিস্টাব্দে প্রথম অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। গান্ধীজির 3টা বড় আন্দোলনের মধ্যে এই অসহযোগ আন্দোলন একটা বড় আন্দোলন ছিল, যে আন্দোলনে তিনি বলেছিলেন যে সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের অস্তিত্ব টিকে আছে ভারতীয়দের সহযোগিতার উপর। ব্রিটিশ অফিস আদালত, কোর্ট কাছারি যেখানেই যাই, এমনকি ব্রিটিশ সেনাবাহিনীও চলছে ভারতীয়দের দ্বারা। তো আমরা সমস্ত ভারতীয় যদি অসহযোগিতা করি এবং তাদের কোনো রকম সহযোগিতা না করি, আমি শিক্ষক যদি ব্রিটিশের স্কুলে না যাই, আমি উকিল যদি ব্রিটিশের কোর্টে না যাই, আমি সেনাবাহিনীর লোক যারা, আমরা যদি ব্রিটিশের সেনাবাহিনীতে চাকরি না করি, তাহলে একদিনই তো ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে পড়বে। তিনি এটা বোঝানোর চেষ্টা করলেন সমগ্র দেশবাসীকে, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে। এবং এই অসহযোগ আন্দোলন শুরু হলো, সভা সমিতি মিছিল, অনেকেই তখন চাকরি ছেড়ে দিলেন, কেউ কোর্ট ছেড়ে দিলেন, শিক্ষকরা স্কুল ছেড়ে দিলেন। মানে ব্রিটিশদের বিরুদ্ধে আলটিমেটলি রুখে দাঁড়ানোর একটা প্রচেষ্টা। হ্যাঁ, কিন্তু এই আন্দোলনও গান্ধীজির মূল আদর্শ ছিল যে অহিংস উপায়ে। গান্ধীজি অহিংস নীতিতে এতটাই দৃঢ় ছিলেন যে এই আন্দোলন পরিচালনায় যখনই সহিংসতা এসেছে, তিনি আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন। তারপরে তো চৌরিচৌরার ঘটনায় তো সেটা তো এটাই ইয়ে করে দিলেন। আচ্ছা, চৌরিচৌরার ঘটনাও গেল, তারপরে কি হলো? চৌরিচৌরার ঘটনা শেষ হয়ে গেল, কিছুদিন আন্দোলন স্থগিত। গান্ধীজি কিছুদিন অপেক্ষা করলেন, বিভিন্ন ছোট ছোট সভা সমিতি তিনি বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে তার যোগাযোগ রক্ষা করে চলেছেন। তারপর কি সেই ফাঁকি কি আইন অমান্য আন্দোলনের শুরু? না, ঠিক তা সেই সময় না। আইন অমান্য আন্দোলন আসলে শুরু হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। এটাও দুইটা ভাগে বিভক্ত হয়ে 1930-31, আবার 1932 থেকে 34 খ্রিস্টাব্দে। এদিকে মাঝে যে গ্যাপটা ছিল, তখন 1925 খ্রিস্টাব্দে গান্ধীজি একবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, আর কোনোদিন তিনি কংগ্রেসের সভাপতি হননি, এবং কংগ্রেসের সদস্যপদও সবসময় তিনি ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন কংগ্রেস, মানে তিনি যা বলতেন সেটাই কংগ্রেসের শেষ কথা বলতেন। তিনি কংগ্রেসের যারা সভাপতি হতেন, তিনি যাকে প্রস্তাব করতেন তিনি সভাপতি হতেন। আসলে মুদ্রা কথা হচ্ছে, ওনার যে এই ধরনের আন্দোলন, সেটা ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রেখেছিল, তাই তো? বড় ভূমিকা এই জন্য যে তিনি দেশের সাধারণ মানুষকে আন্দোলনে যুক্ত করেছেন। যে তিনি যে কোনো, মানে এরকম একটা পর্যায়ে ছিল, গান্ধীজি যে কোনো আন্দোলনের ডাক দিলেই হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে আসতেন। ইভেন দেশে, আমাদের দেশে যেখানে মহিলারা একটা সময় সংরক্ষণের, মানে খুব সংরক্ষিত ছিল, তারাও রাস্তায় বেরিয়ে আসতেন, শত শত মহিলারা বেরিয়ে আসতেন। আমরা গান্ধীজির আরও একটা বড় আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন দেখি, যেটা 1942 সালে হয়েছিল। সেখানে মাতঙ্গিনী হাজরা 72 বছর বয়সে জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনে বেরিয়ে পড়েছেন। ব্রিটিশ পুলিশের গুলিতে তিনি নিহত হয়েছিলেন। তো নারী সমাজও যেভাবে বেরিয়ে এসেছিল, সেটাই তো একটা বড় ব্যাপার। এবং গান্ধীজি এই আন্দোলনগুলি ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যে যেভাবে দেশের মানুষ একের পর এক জড়ো হয়ে যাচ্ছে, সমগ্র ভারতবাসী যদি একত্রে চলে আসে, তাহলে আমরা রুখতে পারবো কিনা। আর এই কারণেই ব্রিটিশরা ভারতবর্ষে তাদের প্রথম দিন থেকে যে নীতি ছিল, ভাগ করো শাসন করো, এই দেশের লোকদেরকে যত পারো ভাগ করো, সেটা ধর্মের ভিত্তিতে হোক, উচ্চবর্ণ নিম্নবর্ণের ভিত্তিতে হোক। এইভাবে ব্রিটিশরা ভাগ করে 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 মানুষকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেছিলেন। আর গান্ধীজি সবাইকে একত্রিত করে এক সূত্রে গেঁথে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। এইভাবে স্বাধীনতা আন্দোলনের একটা নতুন অধ্যায় তিনি রচনা করেছিলেন, যেটা অন্য নেতৃত্ব এক একজন এক একটা দিক নিয়েছিলেন, কিন্তু গান্ধীজি আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। একদম। দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলছি গান্ধীজিকে নিয়ে। আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন পরেশ দেবনাথ স্যার। আমরা ওনার কাছ থেকে গান্ধীজি সম্পর্কে অনেক কিছুই জানার চেষ্টা করব। এবার আমরা গান্ধীজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব।
আমরা তো জানি যে এই যে 2রা অক্টোবর আমরা গান্ধী জয়ন্তী সেলিব্রেট করি, কিন্তু তার সঙ্গে সঙ্গে স্বচ্ছ ভারত দিবসও আমরা পালন করে থাকি। প্রধানমন্ত্রী ডাক দিয়েছেন স্বচ্ছ ভারতের জন্য স্বচ্ছতাই সেবা। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? গান্ধীজি জীবনের রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি তিনি সামাজিক আন্দোলনও পরিচালনা করেছিলেন। সমাজ সংস্কারেও গান্ধীজির একটা বড় ভূমিকা ছিল এবং এই স্বচ্ছতার ব্যাপারে গান্ধীজির একটা বড় বিষয় ছিল যে আমাদের অজ্ঞতা এবং অলসতা থেকে, এই যে নোংরা আবর্জনা, যেটা তিনি বলছেন যে আমাদের অজ্ঞতা এবং অলসতা থেকে সৃষ্ট পাপ, এটা এই যে নোংরা আবর্জনা চারপাশে একেবারে কদর্য হয়ে থাকা, এটা আমাদের অজ্ঞতা এবং আমাদের অলসতা থেকে সৃষ্ট পাপ এবং এটা স্বাস্থ্যের ক্ষতি করছে। তিনি এক জায়গায় বলেছিলেন যে স্বাধীনতা আন্দোলনের চেয়েও স্যানিটেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং গান্ধীজির এই স্বচ্ছতার আন্দোলন আমরা প্রথম দেখি দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন কলকারখানায় যে সমস্ত ভারতীয়রা কাজ করত, তারা এমন একটা পরিবেশে বাস করত, তাদের বাসস্থানগুলি ছিল একেবারে নোংরা কদর্য, যেখানে রোগ শোক তাদের মধ্যে লেগেই থাকতো। তাই গান্ধীজি সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তাদেরকে এই স্বচ্ছতার মর্ম বুঝিয়েছিলেন এবং স্বচ্ছতা অভিযান করেছেন। দেশে ফিরে আসার পরেও গান্ধীজি যখন এই সময় পেতেন, সঙ্গীদের নিয়ে স্বচ্ছতা অভিযানে বেরিয়ে পড়তেন। তো গান্ধীজি সেই সময় দেশবাসীকে স্বচ্ছতার যে গুরুত্ব, বিশেষ করে স্বচ্ছ যদি না থাকি আমরা নানাভাবে অসুস্থ হয়ে পড়ি, আমাদের স্বাস্থ্যহানি ঘটে, যেটাকে আমরা আজকের দিনে স্যানিটেশন বলে ওই শব্দটার সঙ্গে আমরা বেশি পরিচিত। তো গান্ধীজি তো তার জীবদ্দশায় এই সামাজিক আন্দোলনের মধ্যে স্বচ্ছতাকে একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে তুলে ধরেছিলেন। এদিকে 2014 সালে এই কারণেই আমরা দেখি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী গান্ধীজির এই যে স্বচ্ছতা অভিযান, সেটাকে আবার নতুন করে দেশে চালু করার চেষ্টা করেছিলেন। 2014 খ্রিস্টাব্দে প্রথম আবার স্বচ্ছতা অভিযান, যেটা ভারতবর্ষে, এবং এই যেটা আপনি বললেন স্বচ্ছতাই সেবা, এবং 2014 থেকে ঠিক প্রতি বছরই গান্ধীজির জন্মদিনে এই অভিযান চলে। শুধু তা না, 2014 পর আমরা দেখি যে গান্ধীজির জন্মদিন ছাড়াও গান্ধীজির এই আদর্শ এখন মানুষের মধ্যে এতটাই প্রভাব বিস্তার করেছে যে প্রায় সারা বছর আমরা এই অভিযান, সারা বছর প্রত্যেক দিনই, হ্যাঁ প্রায় প্রত্যেক দিন, হ্যাঁ আমরা এইটার সঙ্গে কম বেশ এখন যুক্ত থাকি, যাতে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে, পরিবেশও যাতে ভালো থাকে। আচ্ছা, এই যে পরিবেশের কথা উঠলো, গান্ধীজি অনেক আগে এই টেকসই উন্নয়নের কথা বলেছিলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যা আমরা বলি, আজকের দিনে দাঁড়িয়ে সেটাও প্রাসঙ্গিক। ওনার পরিবেশ ভাবনাটা সম্পর্কে একটু খুবই প্রাসঙ্গিক। গান্ধীজি বলেছিলেন যে প্রকৃতিতে আমাদের প্রয়োজনের জন্য সম্পদের প্রাচুর্য আছে, কিন্তু আমাদের লোভের জন্য নয়। এই যে উক্তি গান্ধীজির, যে আমাদের প্রয়োজনের জন্য প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, কিন্তু আমাদের লোভ সেটাকে ধ্বংস করে ফেলছে। তিনি ইঙ্গিত করতে চেয়েছিলেন আধুনিক নগরায়ন, আধুনিক শিল্পায়ন, তো ইত্যাদির মধ্য দিয়ে প্রকৃতির উপর যে বিরূপ প্রতিক্রিয়া পড়ছে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন। তিনি গ্রামীণ সেক্টরে সাধারণ মানুষের যে কৃষিকাজ, তার মধ্য দিয়ে স্বনির্ভর হওয়া বা কুটির শিল্পের মধ্য দিয়ে স্বনির্ভর হওয়া, এগুলিকে তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন এবং তিনি বলার চেষ্টা করেছিলেন যে এর মধ্য দিয়ে প্রাকৃতিক সম্পদের উপর কোনো আঘাত আসবে না এবং সেই সম্পদ আমাদের প্রজন্মের পর প্রজন্ম সেটা ভোগ করতে পারবে। কিন্তু আধুনিক নগরায়নের যুগে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে, সেটা অচিরেই আমাদের বিপদ ডেকে আনবে। হয়তো সেই দিন তার প্রভাব কতটা ছিল প্রকৃতিকে ধ্বংসের, সেটা আমরা এখান থেকে যতটা বুঝতে পারছি তার চেয়েও বেশি বুঝতে পারছি বর্তমানটাকে দেখে, কিভাবে প্রকৃতি একেবারে ব্যালেন্স, আমার মনে হয় ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি, যেটা গান্ধীজি সেই সময় উপলব্ধি করতে পেরেছিলেন এবং সবাইকে সতর্ক করার চেষ্টা করেছিলেন তিনি, যে আধুনিক নগরায়ন নয়, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা আপনি বললেন আর কি, যে টেকসই উন্নতি, যেটা যাতে আগামী প্রজন্ম আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, প্রত্যেকটা প্রজন্মই যাতে এই প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করতে পারে, তার জন্যই তিনি পরিবেশ সুরক্ষার উপরও জোর দিয়েছিলেন আর কি। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন ধরে এই টিচিং লার্নিং সঙ্গে জড়িয়ে রয়েছেন।
এবার যে প্রশ্নটা আপনার কাছে রাখতে চাইছি, আপনি অনেক প্রজন্মকে দেখেছেন, অনেক স্টুডেন্টসদেরকে দেখেছেন, আপনার কি মনে হয় গান্ধীজি সম্পর্কে আজকের যুব সমাজ কতটুকু সচেতন, বা কতদূর জানে তারা গান্ধীজির এই আন্দোলন সম্পর্কে, বা ভারতবর্ষকে তারা কতটুকু চেনে, কি মনে হয় আপনার? আসলে মানে একটা দীর্ঘ সময় ছিল যখন গান্ধীজি সম্পর্কে জানার বিষয়টা সিলেবাস নির্ভর ছিল। আমাদের সিলেবাসে যতটা ছিল ছাত্ররা ততটাই জানতো, এবং বিশেষ করে মাধ্যমিক পাশ করার পর যারা আর্টস নিয়ে পড়তো, তাও ইতিহাস নিয়ে যারা পড়তো, তারাই গান্ধীজি সম্পর্কে কিছুটা আলোচনার নিরিখে আসতো। এর বাইরে ছাত্র সমাজ যে গান্ধীজি সম্পর্কে খুব এটা জানতো বা জানে সেটা এরকম নয়। কিন্তু 2014 সালের পর যখন গান্ধীজির জন্মদিনকে কেন্দ্র করে এই স্বচ্ছ ভারত অভিযান শুরু হলো, তখন কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে গান্ধীজির নামটা জুড়ে গেল। তো যারা আমাদের দেশবাসীর কথা বলছে, যারা ইতিহাসের সঙ্গে যোগসূত্র নেই, যাদের লেখাপড়ার সঙ্গেও যোগসূত্র নেই, তারাও কিন্তু এই স্বচ্ছতা অভিযানে করতে গেলে গান্ধীজির নামটা চলে আসে, এভাবে গান্ধীজির আদর্শটা চলে আসে। আলোচনা আমরা যেগুলি স্বচ্ছতা অভিযানে বিভিন্ন কথাবার্তা হয়, আলোচনা হয়, তার মধ্য দিয়ে এগুলি আসে। কিন্তু গান্ধীজির এই যে অহিংসা নীতি, যেটা আজকের যুগে খুবই প্রয়োজন, সারা বিশ্বেই যেখানে হানাহানি, মারামারি, কাটাকাটি, সেই ক্ষেত্রে গান্ধীজির এই যে সত্য অহিংসার যে আদর্শ, সেটা এতটাই প্রাসঙ্গিক যে সেটাকে আমরা সর্বত্র যতটা প্রয়োজন ততটা কিন্তু পৌঁছে দিতে পারছি না আমার মনে হয়। গান্ধীজির এই আদর্শগুলিকে আরও বৃহত্তর ক্ষেত্রে যদি পৌঁছে দেওয়া যেত, তাহলে হয়তো পৃথিবীতে আমার মনে হয় আর কি এই হানাহানি, কাটাকাটি কিছুটা আরও প্রশমিত করা যেত বলে আমার মনে হয়। আসলে গান্ধীজি হচ্ছে এরকম একটা ব্যক্তিত্ব যাকে নিয়ে বলার পরেও বলা শেষ হয় না, হবে না। আমরা নিশ্চয়ই এই ধরনের অনুষ্ঠান আগামীতে করব, এবং ওনার সম্পর্কে, ওনার বিভিন্ন দিক, ওনার চিন্তা চেতনা নিয়ে আরও অনেকগুলো দিক রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আলোচনা আসার জন্য, অংশগ্রহণ করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।